মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে আছেন আনিসুল হক, দীপুমণি, শাহজাহান খান, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, গোলাম দস্তগীর সহ অন্যরা। এর আগে বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ ১৩ হেভিওয়েট আসামিকে। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রবিবার চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম, খুন সহ সব অপরাধেরই বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেওয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শেখ হাসিনা ভারতে আছেন, তাকে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে সরকার চেষ্টা করছে বলে ট্রাইব্যুনালে জানায় প্রসিকিউশন। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকের দিনটি ফ্যাসিস্টদের জন্য বড় শিক্ষার। হত্যা, নির্যাতন, নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। অপরাধ যেই করুক না কেন বিচারের আওতায় আসতেই হবে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। ২০০০-এর মতো ১৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আজকের দিনটি তো নিঃসন্দেহে আদালত এলাকার জন্য, আদালত পাড়ার জন্য বিশেষ। সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও সকাল থেকে জানিয়েছেন যে কঠোর ছিল। আপনি তো পুরোটা সময় জুড়ে এজলাস কক্ষের ভেতরে অবস্থান করেছেন, সেখানকার পরিস্থিতি কেমন ছিল, সর্বশেষ কি জানা গেল? লোপা, আপনাকে ধন্যবাদ। দেখুন, বাইরে কি কি ঘটেছে, কিভাবে আসামিদেরকে নেওয়া হচ্ছে, বের করা হলো, আসামিরা কিছুক্ষণ আগে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে, তো সব মিলে এই পরিস্থিতিগুলো, এই দৃশ্যগুলো আমরা দেখাতে পেরেছি। কিন্তু আদালতের ভেতরে, অর্থাৎ সেই 10টার দিকে যখন ঢোকানো হয়, গালতখানায় রাখা হয়, সেখান থেকে একেবারে প্রায় ঘন্টা দেড়েক ভেতরে কি কি হলো, যে দৃশ্যটা আসলে দেখানো যায়নি, খানিকটা চিফ প্রসিকিউটর বলেছেন। বাকিটা যদি আমি বলি, দেখুন, প্রথমে আসামিদের যে অবস্থায় আজকে আমরা দেখেছি, সরকারের একেবারে হেভিওয়েট ব্যক্তিরা, যদি সবাই একটু চিন্তা করে যে ৫ আগস্টের আগে এই যারা, এই আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এদের অবস্থান ছিল আজকে তারা সবাই আসামি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এসছেন। তাদেরকে গারদখানায় যখন রাখা হয়, শুরুতেই নামিয়ে তাদেরকে গারদখানায় নেওয়া হয় এবং সবাই কিন্তু বসেছিলেন। আমি অনেকক্ষণ দেখেছি, কেউ কারোর সাথে কথা বলছিলেন না, বেশ বিষণ্ণ লাগছিল। তারপরে তাদেরকে সেখান থেকে যখন ট্রাইব্যুনালের মধ্যে, অর্থাৎ মূল আদালত কক্ষে আমরা যাই, সেখানে বেশ কিছুক্ষণ পরে বিচারকরা আসেন, ৩ বিচারপতি তারা বসেন, এবং বসানোর ঠিক কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আসামিদেরকে কিন্তু সেখানে নেওয়া হয় এবং একটি কাচে ঘেরা এই ট্রাইব্যুনালের ভেতরে, সাধারণ অন্যান্য আদালত থেকে এই ট্রাইব্যুনালের ভেতরের একটু ধরনটা আলাদা, এখানে কাছে ঘেরা আলাদা করে রুম রাখা হয়েছে, যেখান থেকে বাইরে থেকে দেখা যায়, অর্থাৎ বিচারকরা, আইনজীবীরা তা আসামিদেরকে দেখতে পারেন। তার ভেতরে রাখা হয়েছে এই হেভিওয়েট যারা আজকে ছিলেন অভিযুক্ত তাদেরকে, এবং সেখানে 2টি সারি ছিল প্রথম, এবং দীপুমণিকে তাকে বাইরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল, এবং ভেতরে, অর্থাৎ কাচ ঘেরা যে রুম, তার মধ্যে প্রথম সারিতে ছিলেন, আমি যদি একেবারে শুরুর দিক থেকে বলি, তৌফিক এলাহি চৌধুরী ছিলেন, রাশেদ খান মেনন ছিলেন, আনিসুল হক ছিলেন, কামাল আহমেদ মজুমদার ছিলেন, শাহজাহান খান ছিলেন, এরা ছিলেন প্রথম সারিতে, এবং পেছনের যে চেয়ারগুলো সারিতে ছিল সেখানে ছিলেন একেবারে হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, তারপরে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, জুনায়েদ আহমেদ পলক এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এনারা ছিলেন। তো মোটামুটি যখন এর ভেতরে চিফ প্রসিকিউটর যখন তার সাবমিশন তুলে ধরেন,
প্রথম দিকে একেবারে তিনি সূচনা বক্তব্য দেন খানিকটা, এই যে আসামিদেরকে আনা হয়েছে এবং আজকে দুটি মামলা, একটি হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে, আরেকটি হলে এই আসামিদেরকে কেন্দ্র করে। শেখ হাসিনাকে যে কেন্দ্র করে যে মামলাটি, তাতে শুধুমাত্র এককভাবে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে, আর বাকি ওবায়দুল কাদের সহ ওবায়দুল কাদের অ্যান্ড আদার্স, সেই মামলাটিতে কিন্তু মোট 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার মধ্যে আজকে 13 জনকে এখানে আনা হলো। তো এই মামলাটি কেন করা হলো, এই মামলার সাথে এই 13 জন শেখ হাসিনা তারা কোন গ্রাউন্ডে আসলে আজকে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত, কি করেছেন, কিভাবে গণহত্যা চালানো হয়েছে, এরা কিভাবে নির্দেশ দিয়েছে, এই ছাত্র আন্দোলন থেকে তার আগে থেকেও কিভাবে পুরো সরকারি বাহিনীকে ব্যবহার করা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে, এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে আজকে জুলাই গণহত্যা পর্যন্ত পুরো পরিস্থিতি বর্ণনা করা হয়। এবং সেখানে একচ্ছত্রভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই যারা আজকে অভিযুক্ত, যারা আসামি হয়ে এসেছেন, তারা কি কি কাজ করেছেন, যার যার জায়গা থেকে তারা কিভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে এই গণহত্যা চালাতে বা এই মানবতা বিরোধী অপরাধ করতে তারা আজকে তাদেরকে সহায়তা করেছেন, শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, সেই বিষয়গুলোতে সেখানে তুলে ধরা হয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান তিনি জানতে চেয়েছিলেন যে শেখ হাসিনার যে তদন্ত প্রতিবেদন সেটি কোন পর্যন্ত এবং তার গ্রেপ্তারের বিষয়ে আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে। চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে গ্রেপ্তারের ব্যাপারে সরকার সিদ্ধান্ত, এরই মধ্যে রেড অ্যালার্টের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, একই সাথে তাকে যেই বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এই সবকিছুর পরে আদালত যেই সময় দিয়েছে সেটি কিছুক্ষণ আগে আপনি খবরে বলছিলেন যে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আগামী 17 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে। এরপর আরেকটি বিষয়, আসলে বেশ বড় একটা সময়, অনেক কিছুই হয়েছে, আপনার মাধ্যমে আমরা সেই বিস্তারিত তথ্য খানিকটা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ধানমন্ডি থানার আলাদা 2 হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এছাড়া ধানমন্ডি থানার মোতারেব হত্যা মামলায় সাবেক এমপি আহমেদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আহমেদ হোসেন সাবেক এমপি এবং সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, অবৈধ এমপি, এটাও 302 এর মামলা, সুনারেস্ট দেখায়, সুনারেস্ট বিজ্ঞ আদালত সুনারেস্ট দেখায় জেল হাজতে প্রেরণ করে। ধানমন্ডির 7-10-24 মামলায় সাবেক এমপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। আমরা পরবর্তীতে এই মামলায় আমরা জামিন শুনানি করব। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে ইঙ্গিত না থাকায় বিএনপি আশাহত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হওয়া জাতির জন্য মঙ্গলজনক। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে সমস্যা দেখা দেয়, যার অভিজ্ঞতা আগেও রয়েছে। বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে সমস্যার সমাধান করতে দেবে না। নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্রদের যথাযথ কৃতিত্ব দিতে হবে। অনেক রাজনৈতিক দল 15 বছর সংগ্রাম করলেও বুকের রক্ত দিয়ে শেষ অর্জনটি তারাই করেছে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? দ্রুত নির্বাচন দিলে দেশে আগের মতো পরিস্থিতি হবে, তাই অন্তর্বর্তী সরকার একই সাথে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীতে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করা হতে পারে, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও কম হবে বলে এক সাক্ষাৎকারে গণমাধ্যম আল জাজিরাকে জানান তিনি। দেশে কবে ভোট হবে এ বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের সময় ও সংস্কারের বিষয়ে দেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে তার পাশাপাশি অন্যান্য ইস্যুতে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে বলেন,
শেখ হাসিনা যাই দাবি করুক, বাস্তবতা ভিন্ন। কারণ আশ্রয়দাতা ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করে। ডক্টর ইউনূস বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের কোনো সমস্যা নেই, তবে তিনি সেখানে বসে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছেন, যা গ্রহণযোগ্য নয়। নির্বাচনে লড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি রাজনীতিবিদ নন, তাই নির্বাচন করার ইচ্ছা নেই। New Bangladesh is not going to come through in just holding an election. ছাত্র জনতার অভ্যুত্থানের নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখনই যদি নির্বাচনের ডাক দেয়া হয়, তবে তা হবে অতীতের বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি। বরং পুরো সরকার ব্যবস্থা সংস্কার করা হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। থাইল্যান্ডের একটি হাসপাতালে আইসিইউতে আছেন ছাত্র জনতার আন্দোলনের সময় মাথায় গুলি লাগা কাজল। আজই গঠন করা হবে মেডিকেল বোর্ড। রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হয় থাইল্যান্ডে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের প্রয়োজন অনুযায়ী বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল মিয়া। পরদিন তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন ছিলেন কাজল। কয়েকটি সার্জারির পরও অবস্থার খুব উন্নতি না হলে সিদ্ধান্ত হয় থাইল্যান্ড পাঠানোর। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। এর বাইরে আমি মনে করি না কোনো চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু ফিজিওথেরাপিটা খুব বেশি ভালো দরকার। সোমবার রাত ১২:৫৫ বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে কাজলকে বহন করা অ্যাম্বুলেন্স রাত ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় থাইল্যান্ডে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার। অনেকেই সিরিয়াসলি ইনজুর্ড, কারো মাথায় গুলি লেগেছে, কারোর পাঁজরে লেগেছে, কারো হাতে লেগেছে, নানানভাবে তার ইনজুরি হয়েছে। এই রোগগুলি অনেক দিন ধরে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। পাইপলাইনে আরও ধরেন ২০-২৫ জনের মতন আছে, যাদেরকে পাঠাতে হবে। আরও ২-১ দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আহত একজনকে বিদেশ পাঠানো হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুনে পুড়ল নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ফ্রেশ টিস্যু কারখানা। মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায়। শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া 5টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি। যখন 4:20 বাজে তখন আমরা দেখি ফায়ারের গাড়ি হুইসিল দেয় অতিরিক্ত। তারপরে আমরা আসার পরে আমরা কোয়ার্টার থেকে বাড়ায় আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল। এরপরে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায়। ওরা এসে নিয়ন্ত্রণ করতে করতে ফট করে উঠে গেছে আগুন। আমরা ছিলাম না, হয়তো 8টা বাজে ডিউটিতে আসছি, কিন্তু ওদের মুখে শুনলাম, যারা ছিল তাদের মুখে শুনছি। ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির 4 তলায় পৌঁছে যায়। আগুনে স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত 3টি ফ্লোর ধসে পড়ে। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ফায়ার সেফটি প্ল্যান এটা অনেক মজবুত, মানে এখানে অনেক ইউনিট এবং অনেক বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন, পানি, হাইড্রেন্ট, এগুলো অনেক কিছুই আছে। তারপরেও এটা কেন আগুন ধরলো এটা আসলে তদন্ত সাপেক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। এতে কোনো নাশকতা দেখেন না তিনি। দাবি করেন আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির। মেশিনারি ইকুইপমেন্ট তো আপনার প্রায় 500 কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো 100 কোটি টাকা। দিস ইজ হিউজ লস। এটাকে একটা ইলেকট্রিক দুর্ঘটনা হিসাবে দেখছি, আমি তো অন্য কোনো সাপ্লাই দেখছি না। কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। 16 ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করতে পারে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস কোনো দলের নয়, তাই সরকার ভালোভাবে দিনটি উদযাপন করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি।
সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সার্বিক নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন করতে বৈঠকে আলোচনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজের সরাসরি পণ্য পরিবহন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া এ নিয়ে অনেক অপপ্রচার করছে। বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যমের মতো বাংলাদেশি মিডিয়ারও সোচ্চার হওয়া উচিত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন যে এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয় এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটা হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারও আলোচনা। 16ই ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, এটা আমাদের সবার বিজয়। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে সড়কে বিক্ষোভ করছেন তারা। অবরোধের কারণে বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চলবে। এর আগে বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে এক শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন, সেই সাথে জানাবেন ওই এলাকার যানজটের কি খবর? জাহাঙ্গীর গেট থেকে শুরু করে এদিকে মহাখালী রেল গেট এবং আমতলী, বনানী থেকে শুরু করে গুলশানমুখী বা তেজগাঁও, নাবিস্কো থেকে বনানী দিকে রাস্তা সম্পূর্ণই কিন্তু এখন একদম স্তব্ধ হয়ে আছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আপনাকে যদি আমি দেখাতে চাই যে সকাল 11:30 থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এইখানে অবস্থান নিয়েছে এবং তাদের প্রধান দাবি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত রয়েছে তারা, সেখান থেকেও তাদেরকে বাতিল করতে হবে। এছাড়া তারা বলছেন যে তাদের সকল ধরনের আবাসন, হল সুবিধা সহ, পরিবহন সুবিধা সহ এবং পর্যাপ্ত জায়গা তিতুমীর কলেজের রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এই তাদের যেহেতু সবকিছু আছে, জগন্নাথের যে ক্যাম্পাস বড় বা অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাদের 20,000-এর উপরে শিক্ষার্থী রয়েছে। এই সকল সুযোগ সুবিধা থাকার পরও কেন বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হচ্ছে না, এই দাবিতেই কিন্তু তারা এখানে রয়েছে এবং তাদের এক দফা দাবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে তিতুমীর কলেজকে। যে পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা তাদের এই দাবির পক্ষে সহাবস্থান না করবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে বলে এখানকার শিক্ষার্থীরা জানাবেন যে এই দাবির কথা কি তারা আগে কোনো দপ্তরে বা কারো কাছে জানিয়েছিলেন কিনা? 1997 সাল থেকেই আসলে তিতুমীর কলেজ এখানে কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি তারা করে আসছে এবং বিভিন্ন দফায় 2011 সালে, 2015 সালে, 2017 সালে তারা কিন্তু বিভিন্ন স্মারকলিপি শিক্ষা সংশ্লিষ্টদের কাছে দেয় এবং আশ্বাসও কিন্তু পাওয়া যায়। একটি বিষয় তারা বলছেন যে তারা যখন 7 কলেজের অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, তখনই কিন্তু তাদের আরও ভোগান্তিটা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ছিল তখন কিন্তু তখনকার চেয়ে এখন তারা রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে এখানে কিন্তু তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। তারা বলছেন যে কেউ যদি অসুস্থ হয় বা কোনো পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, তাহলে 700 টাকার যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু 2200 টাকা দিয়ে করতে হয়। এছাড়া তাদের সেশন জট সহ অন্যান্য নানা সংকটের কথা তারা জানাচ্ছেন।
তারা এই সংকট থেকে উত্তরণ চায় এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে মহাখালী রেলগেটে অবস্থান করেছে। আরেকটি গ্রুপ আমতলীতে অবস্থান করেছে এবং তাদের সকলেরই কিন্তু একটি দাবি যে তিতুমির কলেজকে, ঐতিহ্যবাহী তিতুমির কলেজকে বাজার মূল্য তা সেটি প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। যদিও কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে এগুলো যেহেতু পুরনো, অর্থাৎ প্রায় 7-8 বছরের পুরনো আমদানিকৃত ফল, সেই সময় এগুলোর যে আমদানি মূল্য যেটি বলা হচ্ছে বা কাগজে ঘোষণা দেওয়া হয়েছে, যদিও এই আমদানি মূল্য নিয়ে নানা আলোচনা আছে, সেখানে সেটি প্রায় 60 লাখ টাকা। যাই হোক, তবে ইতিমধ্যে আজকের বাজার মূল্য যদি আমরা হিসাব করি, এটি 10 কোটি টাকার মতো ফল পচে গলে যাওয়া, এগুলো আসলে নিলামেও বিক্রি হয়নি এবং এগুলো ধ্বংস করা হচ্ছে। যেহেতু এটি একটি বেশ জটিল প্রক্রিয়া, অনেকগুলো কমিটি এখানে কাজ করে, অনেকগুলো সংস্থা এখানে এই ধ্বংস কার্যক্রমের সাথে যুক্ত থাকে, তাই একটু সময় লাগছে বলে কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, আজকে তারা প্রাথমিকভাবে 4টি কন্টেইনার বন্দরের ইয়ার্ডে খুলেছেন এবং সেগুলো এই 4 কন্টেইনারের যে পচা ফলগুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করছেন এবং আজকের মধ্যে হয়তো এই 4 কন্টেইনার তারা ধ্বংস করবেন। পরবর্তীতে ধাপে ধাপে এই লটে মোট 21টি কন্টেইনারের এই ধরনের পণ্য ধ্বংস করার কথা বলছে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার হোয়াইকং এর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, রবিবার রাতে দোকানে বসে কথা বলছিলেন আব্দুর রহমান এবং জাহেদ। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যায় জাহেদ। তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেয় নিহতের স্বজনরা। পুলিশ জানায়, গুলি ছোঁড়া জাহেদের বিরুদ্ধে মাদক, হত্যাসহ বিভিন্ন অভিযোগে 14টি মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ব্যক্তির দায়ে এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো যেন সচল থাকে সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও জানান, 2017 সালে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% নিয়েছে এস আলম গ্রুপ। এছাড়া আমানতকারীদের স্বার্থ রক্ষায় দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান গভর্নর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, ব্যাংকটিতে থাকা এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। সংকট থেকে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, গেল 3 মাসে 4,972 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। এছাড়া প্রবাসী আয় এসেছে প্রায় 10,000 কোটি টাকা। 50%-এর বেশি প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উডস, কিন্তু তাদেরকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে ইত্যাদি নতুন ইস্যু, যেটাকে বলবো রিক্যাপিটালাইজেশন ইত্যাদির দিকে যেতেই হবে সামনের দিকে। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।